লন্ডন বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে মন্তব্য রিজভির। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ, দাবি জামায়াতের। যানবাহনের চাপে যমুনা সেতু মহাসড়কে অন্তত 25 কিলোমিটার যানজট, ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি। উত্তরায় র্যাব পরিচয়ে 1,18,00,000 টাকা ছিনতাই, নগদের 4 এজেন্টকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিলেটে 2 উপদেষ্টার গাড়িবহর অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ, পাথর কোয়ারি ইজারা দেওয়ার দাবি। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়, নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনে ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই এ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এজন্য শিগগিরই পুলিশ প্রশাসন সংস্কারে বিকল্প দেখছেন না নেতারা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের তারিখ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভোট কবে, ডিসেম্বর, জুন নাকি এপ্রিল? সব সংকট কেটে যায় লন্ডনে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে। সিদ্ধান্ত আসে রোজার আগের সপ্তাহে নির্বাচন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন তারেক রহমান সাহেব। আবার প্রমাণ করলেন রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। কার অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? এমন প্রশ্নে বিএনপির মত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই হতে পারে ভোট। আমরাও জানাতনভাবে নির্বাচন চাই না, সেই হিসাবে আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি। এই সরকার উদ্যোগ নিয়েছে, যেটা আমাদের নিজস্ব কমিটমেন্টও ছিল দলের। তো সুতরাং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের যে একজ্যাক্ট পজিশন সেটা এই সরকারের পজিশন হবে, তা নয়। আমি স্বীকার করছি এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, যদি আমরা সবাই এক জায়গায় থাকি, ঐক্যমতে থাকি এবং সবাই সরকারকে সহযোগিতা করি। অন্তর্বর্তীকালীন সরকার যেন কারো প্রতি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো শ্রেণীর প্রতি কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে। নির্বাচন নিয়ে কয়েকটি দলের ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদের। আমাদের একসময় ধারণা ছিল যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না, কিন্তু নির্বাচনের জন্য জনগণের পক্ষ থেকে যে রাজনৈতিক দল না, জনগণ যে ধরনের চাপ প্রয়োগ করেছে, বাধ্য হয়ে এই সরকারকে নির্বাচনে যেতে হয়েছে। অনেকগুলো দল আছে যারা চায় যে দেশে নির্বাচন না হোক, কারণ নির্বাচন হলে আর তাদের গুরুত্ব থাকবে না। নির্বাচন হওয়ার পরে দেখা যাবে প্রতি সিটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন ধরে প্রার্থী চূড়ান্ত করতে শিগগিরই কাজ শুরু করবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। অনেক রাজনৈতিক দল এ বৈঠক মেনে নিতে পারছে না, তাদের মনে জ্বালা ধরেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের চেয়ে উপযুক্ত সময় আর নেই। এই সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য রয়েছে। শেখ হাসিনা সমালোচনা করে রিজভী বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার নষ্ট করা হয়েছে। মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠক অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এখন রাজনৈতিক দলগুলোর একটাই চাওয়া, সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
এ সময় তিনি দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কমিয়ে গণতন্ত্রের ঐক্য ধরে রাখার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে একমত হতে পারা দেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এটা ছিল গুপ্ত হত্যা, একটা সংসারের দায়িত্ব নিতে চাচ্ছে, এই তো। লন্ডনে একটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে জামায়াত। এতে প্রধান উপদেষ্টার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়ে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এটি তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলেও মনে করে জামায়াতে ইসলামী। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব বিষয় উঠে আসে। বিবৃতিতে বলা হয়, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এরপর একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং ও বিবৃতি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সরকারের নিরপেক্ষতায় প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে র্যাব ও এপিবিএন এর কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এপিবিএন, থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা খুব অমানবিক কাজ করতেছে। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না। যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনী থেকে একটু ডিফারেন্ট। এখানে পুলিশের ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের চাপে যমুনা সেতু মহাসড়কে অন্তত 25 কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ভোর থেকে টাঙ্গাইলের অংশে যমুনা সেতু থেকে আশিকপুর বাইপাস পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। সেই স্বার্থে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেকে। সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে কোনো রকম ভোগান্তি ছাড়া রাজধানীতে প্রবেশ করছে যানবাহন। দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। ঈদযাত্রার শেষ দিনে তীব্র ভোগান্তিতে সড়কপথে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা যানজট ঠেলে রাজধানীতে ফিরছেন নগরবাসী। এদিকে ট্রেনের বাড়তি যাত্রীর চাপে উত্তরবঙ্গের বেশ কয়েকটি ট্রেন ঢাকায় ফিরেছে দেরিতে। টিকিট কেটেও সিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। টানা 10 দিনের ঈদের ছুটির পর ঢাকা ফিরছে নগরবাসী। বাস, ট্রেন কিংবা লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ। তবে সবচেয়ে ভোগান্তিতে সড়কপথের যাত্রীরা। যমুনা সেতু হয়ে ঢাকা ফেরত আসা যাত্রীরা পড়ছেন বেশি ভোগান্তিতে। সিরাজগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার সড়ক পাড়ি দিতে বাড়তি 4 থেকে 5 ঘন্টা সময় লাগায় প্রতিটি বাস ফিরছে দেরিতে। আগে আমাদের ভাড়া ছিল 300 টাকা, এখন ভাড়া দিই 500 টাকা। আর রাস্তার ভিতরে অনেক জ্যাম, অনেক সমস্যা আমাদের রাস্তায়। এখন কটিয়া দিয়ে আছে, ফুলের গাড়ি আছে, ওইদিকে গাজীপুর আসছে, পরে তো জায়গায় জায়গায় যানজট। আজকে প্রচুর জ্যাম।
আসতে অবশ্য অনেকটা লেট হয়ে গেছে। দেখা গেছে যে আমরা যখন আগে আসতাম তখন 6 ঘন্টা মিনিমাম টাইম লাগতো এবং আজকে লেগেছে 8 ঘন্টা। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে যাত্রীদের ভিড়। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বুড়িমারি, রংপুর এবং একতা এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসে দেরিতে। বেশিরভাগ ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। অনেক ট্রেনে আসনের বাইরেও যাত্রী ওঠানোর অভিযোগ ছিল। কেউ কেউ টিকিট কাটার পরও আসন না পাওয়ার অভিযোগ করেছেন। টিকিট কিনছি আমরা অনলাইনে, এক টিকিট 2 বার বিক্রি হয়েছে, যার কারণে আমরা সিটে বসে আসতে পারিনি। জানালা দিয়ে দরজা দিয়ে পর্যাপ্ত প্রতিটা স্টেশনে পর্যাপ্ত লোক ওঠার কারণে এবং প্রচণ্ড গরমের কারণে এটা জার্নিটা খুব আরামদায়ক ছিল না। ভিড়, অনেকে টিকিট ছাড়াও উঠে পড়েছে যারা আউট জায়গাগুলোতে নেমেছে। তো গরমের জন্য আরও বেশি প্রবলেম হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে আসলে কোথাও জার্নি করা যায় না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত যাত্রী চাপ থাকায় বিভিন্ন স্টেশনে বিরতির কারণে ঢাকায় ফিরতে দেরি হচ্ছে অনেক ট্রেনের। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে, যেরকম রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস এবং আমাদের এই একতা এক্সপ্রেস। এদিকে যারা ঈদের ছুটি পাননি তারা এখন ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবারও 3 সীমান্ত দিয়ে 42 জনকে পুশইন করেছে ভারত। বিজিবির হিসেবে 7 মে থেকে 3 জুন পর্যন্ত পুশইন করানো হয়েছে 1244 জনকে। দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও বন্ধ হয়নি। নিরাপত্তা বিশ্লেষকেরা মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পতন মেনে না নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশইনের সময় 23 জনকে আটক করেছে বিজিবি, আর পঞ্চগড়ে পুশইন করা হয়েছে 16 জনকে। এদের মধ্যে 4 জন ভারতীয় বলে জানিয়েছে বিজিবি। এছাড়া লালমনিরহাটের পূর্ব সারডুবি ও ডাঙ্গাপাড়া সীমান্তে 9 জনকে ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। আমার ধরেছে কোরবানির পরের দিন, ধরার পরে আমারে পুলিশই কেস বানাই নেই, বলতেছে কি তোদের বাংলাদেশে হটাই দেবো। 3 লোক মানে ঘোরাফেরা করতেছে, 2 জন মহিলা 1 জন পুরুষ। সেই সূত্রে তারা আটক করছে, জিজ্ঞেস করছে যে তাদেরকে মানে ভারত থেকে পার করে দিয়েছে। বিজিবির হিসেবে এখনো পর্যন্ত কমপক্ষে 1,500 মানুষকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে সর্বোচ্চ 380 জনকে মৌলভীবাজার দিয়ে এবং খাগড়াছড়ি দিয়ে 132 ও সিলেট সীমান্ত দিয়ে 115 জনকে পুশইন করা হয়েছে। বিশ্লেষকদের মন্তব্য, বাংলাদেশকে অস্থিতিশীল করতেই পুশইন করছে ভারত। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ তাদের। গুজরাট থেকে সামরিক প্লেনে তাদেরকে ত্রিপুরা এনে ডাম্প করা হয়েছে, তাদের চোখ বেঁধে, তাদেরকে মেরে, তাদেরকে অসুস্থ করে মানে পুশইন করা হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। বাংলাদেশের এখন প্রচন্ড শক্তিশালী একটা অবস্থানে যাওয়া উচিত, যেহেতু আন্তর্জাতিক এইসব আইনের বরখেলাপ, লঙ্ঘন এবং চূড়ান্ত ধৃষ্টতা ভারত দেখিয়েছে। বাংলাদেশের উচিত এখন আন্তর্জাতিক বিচারালয়ে এটা নিয়ে যাওয়া। বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি ও প্রতিবাদের ভাষা নিয়েও অসন্তুষ্ট বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাথরকুয়ারি লিজ দেওয়ার দাবিতে 2 উপদেষ্টার গাড়িবহর অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শনিবার সিলেটে পাথরকুয়ারি বন্ধের ঘোষণা দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে। এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথরকুয়ারি ইজারা দেয়া হবে না। এ সময় পাথরকুয়ারির ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা। সিলেটের জাফলং পর্যটন স্পট ইসিএ ভুক্ত এলাকা পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ফাউজুল কবির খান। শনিবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সাথে ছিলেন। পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, জাফলং পরিবেশগত সংকটাপন্ন এলাকা। পাথর কোয়ারির কারণে এখানকার পরিবেশ ধ্বংস হচ্ছে। তিনি জানান, কোয়ারি বন্ধের পাশাপাশি পাথর উত্তোলনে জড়িতদের বিকল্প কর্মসংস্থান করা হবে। যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এদিকে খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন ও মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি।
এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোত্থেকে, এই যে ভাঙাগুলো কোত্থেকে আসতেছে, তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসতেছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলে বের হওয়ার সময় উপদেষ্টাদের গাড়িবহর অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় পাথর কোয়ারির লিস্ট দেওয়ার দাবি জানান তারা। প্রায় 10 মিনিট পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্বল 10টি ব্যাংককে 32,120 কোটি টাকা তারল্য সহায়তার পরও গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না কয়েকটি ব্যাংক। টাকা না পেয়ে হতাশ গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে আগের মতো অর্থ সংকট না থাকায় গ্রাহকের আস্থা ফিরছে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভর করে কোনো ব্যাংক দীর্ঘদিন চলতে পারে না বলছে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে 1.5 দশকে ব্যাংক খাতে হয়েছে লুটপাট। কয়েক হাজার কোটি টাকা পাচার হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে ডজন খানিক ব্যাংক। দেউলিয়ার ঝুঁকি থেকে বাঁচাতে দুর্বল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে সরকার। 10টি ব্যাংকে কয়েক ধাপে দেয়া হয় 32,120 কোটি টাকার তারল্য সহায়তা। তবে এরপরও সংকট কাটেনি কয়েকটি ব্যাংকে। চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা। 1 লাখও চাই না, 2 লাখও টাকা চাই না। আমাদের টাকা আছে 40 লাখ টাকা ব্যাংকে, 50,000 টাকা চাই না করে দিচ্ছি। 1 লাখ টাকার মতো তুলবো, কিন্তু দেখা যাচ্ছে তার 50%-এর মতো আর কি তোলা হয়। তো সেটা তুলতে গিয়েও এই টেবিলে ঘোরো, সেই টেবিলে ঘোরো, বিশের উপরে কোনো টাকাই দিচ্ছে না। দিনের পর দিন এভাবে আর কতদিন ভোগান্তি করা যায় আমরা অ্যাজ এ ডিপোজিটর হিসেবে। ব্যাংক কর্মকর্তারা জানান টাকা তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক। অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। একসাথে বড় অঙ্কের টাকা না তুলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনার গ্রাজুয়ালি প্রয়োজন মতো নেন, সেটা হয়তো একটু স্প্লিট করে নিচ্ছে। আমরা কাউকে ইনসিস্ট করছি না, এটা তারাই আমাদেরকে সহযোগিতা করছে। অনেক গ্রাহকই টাকা তুলতে আসতেছে, যার ফলে চাপটা বেশি পড়ে গেছে। এই কারণে আমরা বেশি বড় অ্যামাউন্ট আমরা দিচ্ছি না আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকে গ্রাহক আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, কমাতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা। কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থেকে তাদের উপর নির্ভরশীল হয়ে কোনো একটা ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরেও অনেক ব্যাংকই তাদের সকল গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। সংস্কার ও সুশাসন অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংক খাত শক্তিশালী হবে আশা বাংলাদেশ ব্যাংকের। তাদেরকে তো নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হবে, চলবে আগামী শনিবার পর্যন্ত, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে। কিন্তু এখন থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। 7 দিন ধরে চলা মৃদু তাপপ্রবাহে ভুগছে দেশ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরম ভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানী সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে, কিন্তু তাতেও গরম কমেনি। শরীর ঠিকই ঘামতাছে, বৃষ্টি এবার বাপ, তারপরে গরম আছে ভালো। গরমে কুলান গাইতেছে না রাস্তাঘাটে, একটা খেপলে আসে দেখেন কি অবস্থা হয়েছে, অতিরিক্ত গরম। প্রথম ভাবছিলাম যে একটু হয়তো বা ঠান্ডা হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আরও মাটি থেকে এখন ভাব বেরোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুন থেকে বৃষ্টি বাড়বে, তখন তাপপ্রবাহ কমে আসবে। কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। 16 জুন থেকে 22 জুন পর্যন্ত সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত সংঘটিত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া
কখনো কখনো থাকবে বজ্রপাত। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। 2015 সালের পর থেকেই সর্বোচ্চ তাপমাত্রার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটু ব্যত্যয় ঘটেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কেটেছে 18 দিন পর পুরোপুরি চালু হয়েছে সেবা কার্যক্রম। শনিবার সকালেই এসেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা, ভিড় করেছে রোগীরাও। গত 28 মে হামলা ভাঙচুরের জেরে বন্ধ হয়ে যায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। দফায় দফায় আলোচনার পর 4 জুন বহির্বিভাগ চালু হলেও সংকট কাটেনি। শেষ পর্যন্ত 14 জুন স্বাভাবিক হয়েছে হাসপাতালের সেবা কাজ। এসেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা, সেবা পেয়ে সন্তুষ্ট রোগীরাও। মতো পেয়েছি ট্রিটমেন্ট, কোনো সমস্যা হয় নাই। আজকে আমি 2 দিন আসছিলাম, দেখি যে খোলা নাই, আজকে এসে আমি সেবাটা পাইছি আর কি। হ্যাঁ, ভালো মতনই করছি। এর আগে করছি ডান চোখ, আজকে বাম চোখ। বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। আইন শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, রোগী বেশে বহিরাগতরা এসে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটিকে লক্ষ্য রেখে আমরা এখানে ডিপ্লয়েড হয়েছি। হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, পুরোদমে চলছে সেবা। জুলাই আহতদের নিয়ে যত অভিযোগ তা সরকারকে জানানো হয়েছে। তারা 54 জন ভর্তি ছিল, এর ভিতরে 50 জনের খবর আমরা জানি না, তারা রিলিজ না নিয়ে চলে গেছে। ওরা থাকতো, কিন্তু আশেপাশের কোনো বেডে ওদের জন্য ভর্তি দেওয়া যেত না। তাদের ডিসিশন, যাদের থাকার প্রয়োজন নাই তাদেরকে হসপিটালে থাকতে পারবে না। সেবা কাজ স্বাভাবিক রাখতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ফিটনেসহীন গাড়ি এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় পরিবহনের যে কোনো অপরাধ ঠেকাতে নানা উদ্যোগও নেওয়া হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চালানো হয় তল্লাশি অভিযান। শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত বাস স্ট্যান্ডে একাধিক লাইসেন্স ও ফিটনেসহীন গাড়ি আটক করে বিআরটিএ মোবাইল কোর্টের হাতে তুলে দেয় যৌথ বাহিনী। এ সময় দূরপাল্লার গাড়িগুলোতে বাড়তি ভাড়া আদায় করে যাত্রী হয়রানি সহ নানা অভিযোগে তাদের জরিমানা সহ বিভিন্ন শাস্তির আওতায় আনে মোবাইল কোর্ট। বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গিরদার বলেন, ফিরতি যাত্রীদের হয়রানি রোধে সেনাবাহিনী, পুলিশ ও বিআরটিএর যৌথ অভিযান চলছে। অনিয়ম ধরা পড়লেই নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। বিশেষভাবে সামরিক বাহিনীর সাথে সমন্বিত একটা অভিযান করছি। এখানে মূলত উনারাই বাসগুলো চেক করছেন এবং বিভিন্ন ধরনের অতিরিক্ত ভাড়ার যে অভিযোগগুলো উনারাই সেটা ইনকোয়ারি করছেন এবং ওই অভিযোগগুলো আমরা উনাদের কাছ থেকে নিচ্ছি আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ব্যবস্থা নিচ্ছি। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর জ্যেষ্ঠ সহ সভাপতি ও টিম গ্রুপের এমডি আব্দুল্লাহ হিল রাকিবের জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজধানীর বিজিএমই এর কার্যালয়ে। জানাজা শেষে তাকে শেষ বিদায় জানান সহকর্মী, ব্যবসায়ী নেতা এবং ঘনিষ্ঠজনরা। রাকিবের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করে সহকর্মীরা বলেন, দেশে তৈরি পোশাক পণ্য রপ্তানিকে 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারে উন্নীত করার স্বপ্ন দেখতেন রাকিব। সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করবেন বলে জানান তারা। বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, রাকিব ছিলেন দায়িত্ববান, উদ্ভাবনী ও নিবেদিত প্রাণ একজন মানুষ। 9 জুন কানাডার একটি লেকে নৌ দুর্ঘটনায় মারা যান আব্দুল্লাহ হিল রাকিব। তার মরদেহ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়। ইসরায়েল ইরান সংঘাতের জেরে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ববাজারে। জ্বালানি তেল ও স্বর্ণের দামে ভূরাজনৈতিক উত্তেজনায় অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে সংকটের আশঙ্কা করা হচ্ছে। এতে শনিবারও বেড়েছে এসব পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের চেয়ে $4.87 বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $74,
23 সেন্টে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে প্রায় $5, বিক্রি হচ্ছে $72.98। অন্যদিকে আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়েছে $54.02। ফলে দাম উঠেছে $3,433.47। একই সঙ্গে বেড়েছে রূপার দামও, আউন্স প্রতি বেড়েছে $0.09। বিশ্লেষকদের মতে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম আরও বাড়তে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।